4500 বছর। ভাবুন একবার, আলেকজান্ডার দ্য গ্রেট মারা গেছেন, রোমান এম্পায়ার ধুলোয় মিশেছে, অটোমান সাম্রাজ্য ইতিহাস হয়েছে, কিন্তু পিরামিড তখনও দাঁড়িয়েছিল, আজও দাঁড়িয়ে আছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এটা কিভাবে সম্ভব? আর সেখান থেকেই শুরু হয় আসল সমস্যা। কে বলেন এলিয়েন্স, কে বলে অতি প্রাকৃত শক্তি, কে বলে হারিয়ে যাওয়া কোনো ইঞ্জিনিয়ারিং সিক্রেট। এই উত্তরগুলো খুবই এক্সাইটিং, কিন্তু এগুলো আসলে একটা ডিস্ট্রাকশন। 10টা 20টা নয়, 2.3 মিলিয়ন পাথর, অনেক ব্লকের ওজন কয়েক টন। কিছু গ্রানাইট এসেছে 800 কিলোমিটার দূরের আসওয়ান থেকে। কিছু অনুমানে 20,000 থেকে 30,000 মানুষ একসাথে কাজ করেছে। কোনো ট্রাক নেই, কোনো ক্রেন নেই, কোনো জিপিএস নেই, কোনো স্প্রেডশিট নেই। তাহলে কে জানতো কোন পাথর কখন লাগবে? কে এত মানুষকে সংগঠিত করত? কে তাদের প্রতিদিন খাওয়াত? আর এই পুরো মেশিন বছরের পর বছর ভেঙে না পড়ে কিভাবে চলেছিল? আসল রহস্য তাই শুধু পাথরে ছিল না, আসল রহস্য ছিল অদৃশ্য এক ব্যবস্থায়। নদী, নৌকা, শ্রমিক, খাদ্য আর সবকিছুকে বেঁধে রাখার প্রশাসনিক নিয়ন্ত্রণ। আর তার পেছনে ছিল একটা রাষ্ট্রের সংগঠিত ক্ষমতা। সালাম আর আদাব। আজকের আদিলস ইনসাইটে আমরা সেই অদৃশ্য ব্যবস্থার ভেতরে ঢুকবো, দেখব কিভাবে প্রাচীন মিশর মানুষ, সম্পদ, নদীপথ, খাদ্য সরবরাহ আর প্রশাসনিক নিয়ন্ত্রণকে একসাথে কাজে লাগিয়ে পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর নির্মাণগুলোর একটি তৈরি করেছিল। কারণ গ্রেট পিরামিড শুধু আর্কিটেকচার ছিল না, এটা ছিল এনশিয়েন্ট ইজিপ্টের সবচেয়ে বড় ব্যবস্থাপনার পরীক্ষা। আর তারা সেই পরীক্ষায় এমনভাবে উত্তীর্ণ হয়েছিল যার সামনে আজও আমরা থমকে দাঁড়াই। মিশরের পিরামিডের বেশিরভাগ পাথর ছিল স্থানীয় লাইমস্টোন, কিন্তু সব পাথর স্থানীয় ছিল না। সাদা কাস্টিং স্টোন আসতো টুনা থেকে, নদীর অপার। আর ভেতরের গুরুত্বপূর্ণ গ্রানাইট ব্লকস আসতো আসওয়ান থেকে। আসওয়ান কত দূরে? প্রায় 800 কিলোমিটার। আজ 800 কিলোমিটার মানে ট্রাক, ফিউল, জিপিএস, হাইওয়ে, পারমিট। তখন ছিল নদী, নৌকা, মানুষ, মৌসুম আর সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য হিসাব। কিন্তু প্রাচীন মিশরীয়রা এখানে একটা কাজ করেছিল যেটা সত্যি জিনিয়াস। তারা প্রকৃতির বিরুদ্ধে লড়াই করেনি, তারা প্রকৃতিকে তাদের ব্যবস্থার ভেতরে ঢুকিয়ে নিয়েছিল। প্রতি বছর নাইল নদীতে ফ্লাড আসতো, নদী ফুলে উঠত, জলের স্তর বাড়ত। এই সময় ভারী পাথর বোঝাই নৌকা তুলনামূলক সহজে চলতে পারত। আর একই সময়ে মাঠে কৃষিকাজ কম থাকতো। সহজ করে বললে, ফ্লাড সিজন মানে ছিল কৃষিকাজ কম আর নদীপথে ভারী মালামাল সরানো তুলনামূলকভাবে সহজ। তারা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করেননি, প্রকৃতিকে প্রজেক্ট স্কেজুয়েলের অংশ বানিয়েছিল। আর এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে কি কি লাগে? আসওয়ানের পাথর কাটার দল, পাথর নদীর ঘাটে নামানোর আরেক দল মানুষ, বিশেষ কার্গো বোট, নাবিক, পথের রসদ, গিজাতে পাথর নামানোর আরেকটি দল, আর সবকিছুর হিসাবপত্র রাখার জন্য আরেক দল মানুষ। এই চেইনের একটা জায়গা ভাঙলেই পুরো কাজ থেমে যেতে পারে। 4500 বছর আগে তারা এই চেইন আশ্চর্য রকম ভাবে ধরে রেখেছিল। এর প্রমাণও আছে। ওয়াদি আল জারফে পাওয়া মিরারের ব্লকবুক পৃথিবীর অন্যতম প্রাচীন পেপিরাস ডকুমেন্ট। মিরার ছিলেন একজন মধ্য পর্যায়ের ইন্সপেক্টর। তিনি প্রতিদিন লিখে রেখেছেন তার ক্রু কোথায় ছিল, কি ট্রান্সপোর্ট করেছে, কোথায় রাত কাটিয়েছে। এটা শুধু একজনের ডায়েরি নয়, এটা একটা জীবন্ত সরবরাহ ব্যবস্থার স্ন্যাপশট। মানে পিরামিড শুধু মাসুল পাওয়ার দিয়ে হয়নি, এটা পেপার ওয়ার্ক দিয়েও হয়েছে। সবচেয়ে বড় মিথ, হলিউডে আমাদের একটা ছবি দেখিয়েছে হাজার হাজার দাস, চাবুক, রোদ, কষ্ট। কিন্তু আর্কিওলজি সেই ছবিটা অনেকটাই বদলে দিয়েছে। গিজার কাছে হেইতাল গুরাবে পাওয়া গেছে একটা পুরো ওয়ার্কার্স টাউন। সেখানে ছিল থাকার জায়গা, বেকারি, ব্রিওয়ারি, স্টোরেজ, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। মানে মরুভূমির ধারে একটা পূর্ণ কনস্ট্রাকশন সাপোর্ট সিটি। আর সেখানে পাওয়া কঙ্কাল বলছে এই মানুষগুলো প্রোটিন সমৃদ্ধ খাবার খেত। অনেকের হাড়ে চিকিৎসা বা অস্ত্রোপচারের চিহ্ন পাওয়া গিয়েছে। কিছু ক্ষেত্রে দেখা যায় চিকিৎসার পরেও তারা বেঁচে ছিলেন, অর্থাৎ চিকিৎসার ব্যবস্থাও ছিল। তাই হলিউডের চাবুক ধরা দাসের ছবিটা এখানে পুরোপুরি মেলে না। এভিডেন্স বরং দেখায় এটা ছিল স্টেট অর্গানাইজড ওয়ার্কফোর্স। স্কিল ওয়ার্কার ছিল, সিজনাল লেবার ছিল, সুপারভাইজার ছিল, নাবিক ছিল, বেকার ছিল, ব্রিওয়ার ছিল, হিসাব রক্ষক ছিল। সব মিলিয়ে এটা ছিল এক বিশাল প্রজেক্ট মেশিন। এই পুরো ব্যবস্থার ভেতরে ছিল হাইরার্কি, আইডেন্টিটি, ডিউটি আর রিওয়ার্ড। ভয় আর জোর ছিল না এমন দাবি করছি না। প্রাচীন রাষ্ট্রের শ্রম ব্যবস্থায় চাপ, বাধ্যবাধকতা, কর, কর্তৃত্ব এসব নিশ্চয়ই ছিল। কিন্তু এটাকে শুধু দাস আর চাবুকের গল্প বানালে আসল সিস্টেমটা অদৃশ্য হয়ে যায়। আর পিরামিডের আসল রহস্য ঠিক সেখানেই।
শ্রমিক পরিচালনা, হাজার হাজার মানুষ, কিছু অনুমানে 20,000 থেকে 30,000 মানুষের মতো ওয়ার্কফোর্স একই জায়গায় একই সময়। এদের কিভাবে পরিচালনা করা হতো? মিশরীয় ব্যবস্থা ছিল মানুষকে দলে দলে ভাগ করা। শ্রমিকদের বড় ক্রু বা গ্যাংয়ে ভাগ করা হতো, আর ভেতরে আরো ছোট ওয়ার্কিং ইউনিট ছিল। আর কিছু টিমের নিজস্ব নামও ছিল, যেমন ফ্রেন্ডস অফ খুফু আর ডানকার্স অফ মানখুরে। আমি এগুলো বানিয়ে বলছি না, এগুলো পাথরে খোদাই করা পাওয়া গেছে পিরামিডের ভেতরে। শ্রমিকরা নিজেরাই লিখে গেছেন, মানে এই দলগুলোর নিজস্ব পরিচয় ছিল, গর্ব ছিল, সম্ভবত কম্পিটিশনও ছিল। আজও দেখুন, কোনো দলকে একটা রেকগনিশন দিলে, পরিচয় দিলে, দায়িত্ব দিলে তারা শুধু শ্রমিকই থাকেন না, তারা একটা ইউনিট হয়ে যান। আর এই ইউনিট পরিচালনার জন্য উপরে ছিল স্তরে স্তরে নেতৃত্ব, গ্যাং লিডার, ওভারসিয়ার, ইন্সপেক্টর, রয়্যাল অফিসিয়াল, আজকের ভাষায় ফিল্ড টিম, সাইট সুপারভাইজার, প্রজেক্ট ম্যানেজার আর এক্সিকিউটিভ অথরিটি। 4,500 বছর আগে অর্গানাইজড চার্টও ছিল, কারণ হাজার হাজার মানুষ এক জায়গায় কাজ করলে সবচেয়ে বড় সমস্যা পাথর নয়, সবচেয়ে বড় সমস্যা কোঅর্ডিনেশন। কোয়ারি থেকে পাথর না এলে নৌকা খালি থাকে, নৌকা দেরি করলে কনস্ট্রাকশন সাইট অপেক্ষা করে, খাবার না এলে শ্রমিক দুর্বল হয়ে যায়, হিসাব না থাকলে পুরো সিস্টেম অন্ধ হয়ে যায়। মিশরীয় সিস্টেম এই বটলনেককে স্ট্রাকচার দিয়ে সামলেছিল। খাদ্য ব্যবস্থাপনা, হাজার হাজার মানুষ, হেভি ফিজিক্যাল লেবার, প্রতিদিন এদের জন্য কতগুলো ব্রেড লাগে, কত বিয়ার লাগে, কত মিট লাগে, কত পানি লাগে। এটা শুধু রান্নার প্রশ্ন নয়, এটা একটা ম্যাসিভ ফুড সাপ্লাই অপারেশন। হেইতাল গুরাবে ইন্ডাস্ট্রিয়াল স্কেলের বেকারি আর ব্রিয়ারির এভিডেন্সও পাওয়া গিয়েছে। প্রচুর অ্যানিমেল বোন পাওয়া গেছে, যা রেগুলার মিট সাপ্লাইয়ের ইঙ্গিত দেয়। আর এভিডেন্স থেকে ধারণা করা হয় ওভারসিয়ার, ফিল্ড ওয়ার্কার আর সাধারণ শ্রমিকদের মধ্যে খাবারের স্তরভেদ ছিল। মানে কাজ করো, দক্ষতা দেখাও, দলের অংশ হও, সিস্টেম তোমাকে খাবার, থাকার জায়গা, পরিচয় আর নিরাপত্তা দিবে। এই লজিক 4,500 বছর আগেও কাজ করেছে, আজও করে। কিন্তু এই খাবার আসতো কোথা থেকে? ইজিপ্টের বিভিন্ন প্রভিন্স থেকে। খাদ্যশস্য, খাওয়ার জন্য জীবজন্তু বা পশু, মাছ, অনেক কিছু করা বা সরবরাহ হিসেবে সেন্ট্রাল অথরিটির কাছে আসত। তারপর সেই সম্পদ ঢুকতো গিজার নির্মাণ ব্যবস্থায়। আর এখানেই একটা বড় চমক। পিরামিড বানানো সম্ভব হয়েছিল কারণ মিশরে ওই সময়ে কৃষিকাজে স্বয়ংসম্পূর্ণ ছিল। মানুষ যদি প্রতিদিন শুধু নিজের খাবার জোগাড় করতেই ব্যস্ত থাকতো, পিরামিড হয়তো সম্ভব হতো না। তাই পিরামিড মানে সারপ্লাস, পিরামিড মানে সেন্ট্রাল অথরিটি, পিরামিড মানে স্টোরেজ, পিরামিড মানে হিসেব করা। পিরামিড মানে এমন রাষ্ট্র যে গোটা দেশের সম্পদ, কৃষকের ফসল, নাবিকের শ্রম, কারিগরের স্কিল, লেখকের হিসাব সব কিছুকে এক জায়গায় দাঁড় করাতে পারে। এখন পুরো ছবিটা একসাথে দেখুন। নাইল ছিল হাইওয়ে, ফ্লাড সিজন ছিল টাইম টেবিল, পেপিরাস ছিল ট্র্যাকিং সিস্টেম, গ্যাং ছিল শ্রমিক কাঠামো, ওভারসিয়ার ছিল এক্সিকিউশন লেয়ার, নামের পরিচয় ছিল মোটিভেশন, বেকারি আর ব্রিওয়ারি ছিল ফিউল সিস্টেম, প্রভিন্স ছিল সাপ্লায়ার, রেশন ছিল রিওয়ার্ড। তাই পিরামিড কিভাবে বানালো? প্রশ্নের উত্তর শুধু র্যাম্প, রোপ, স্লেজেস বা ওয়াটার নয়। এর উত্তর হলো তারা এমন একটা সিস্টেম বানিয়েছিল যেটা নদীকে রাস্তা বানিয়েছিল, কৃষিকে ফান্ডিং বানিয়েছিল, শ্রমিককে টিমে পরিণত করেছিল, খাবারকে ফিউল বানিয়েছিল আর হিসেব করাকে কন্ট্রোল রুম বানিয়েছিল। এটাই পিরামিড ইঞ্জিনিয়ারিং সিক্রেট। রহস্যটা পাথরে নয়, রহস্যটা সিস্টেমে। যখন কেউ বলেন এনশিয়েন্ট মানুষ প্রিমিটিভ ছিল, তখন মনে করবেন যে মানুষ ফ্লাডের টাইমিং বুঝে সরবরাহ ব্যবস্থা সাজিয়েছিল, যে মানুষ হাজার হাজার শ্রমিককে নামধারী দলে ভাগ করে পরিচালনা করেছিল, যে মানুষ মরুভূমির ধারে একটা পূর্ণ লজিস্টিক সিটি বানিয়েছিল, সে প্রিমিটিভ থাকতে পারে না, সে প্রিমিটিভ ছিল না। সে শুধু আলাদা টুলস ব্যবহার করেছিল। স্প্রেডশিট ছিল না, পেপিরাস ছিল, জিপিএস ছিল না, নদী ছিল, HR সফটওয়্যার ছিল না, গ্যাং নেম ছিল। টুলস বদলেছে, হিউম্যান জিনিয়াস বদলায়নি। গ্রেট পিরামিড তাই দাঁড়িয়ে আছে শুধু পাথরের জন্য নয়, একটা সিস্টেমের স্মৃতি হিসাবে। যে সিস্টেম বলেছিল আমরা শুধু পাথর তুলব না, আমরা সময়, শ্রম, নদী, খাবার, মানুষ সব কিছুকে এক জায়গায় দাঁড় করাবো। আর সেই কারণেই 4,500 বছর পরেও পিরামিড দাঁড়িয়ে আছে। আদিলস ইনসাইটে এমন তথ্যভিত্তিক বিশ্লেষণ পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।